লিকুইড ফান্ডস কি? লিকুইড ফান্ডস কি আদৌ এফডি থেকে বেশি রিটার্ন দেবে আমায়? লিকুইড ফান্ডস পোর্টফোলিওতে কতটা জায়গা গ্রহণ করবে? 50% কি লিকুইড ফান্ডসে থাকবে, 50% শেয়ারসে থাকবে? জানবো আমরা আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমি তানভীর নিয়ে এসেছি আপনাদের জন্য নো নাথিং ইনভেস্টর সিরিজের এপিসোড 3। যেরকম ভিডিওর টাইটেলে জানতে পারলেন, আজকের ভিডিওটা লিকুইড ফান্ডস নিয়ে। লিকুইড ফান্ডস নিয়ে এর আগে আপনারা অনেকবার জিজ্ঞেস করেছেন কমেন্ট সেকশনে, আর আমি লিকুইড ফান্ডসের ইম্পর্টেন্সটা বুঝিয়েছিলাম আমাদের ইন্ট্রো ভিডিওতে, যে লিকুইড ফান্ডস একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটা আমাদেরকে সবসময় কাজে লাগে না, বাট ইনভেস্টিংয়ের একটা পার্ট। কখন ফান্ডটাকে পার্ক করে রাখবো লিকুইড ফান্ডসে, কখন শেয়ারসে ইনভেস্ট করা আরম্ভ করব, তো এই ব্যাপারটাকে আজকে আমরা বুঝবো সিম্পল ল্যাঙ্গুয়েজে। কিন্তু তার আগে দুটো ফাইন্যান্সিয়াল কনসেপ্ট নিয়ে আমি ডিসকাস করব। কনসেপ্ট নাম্বার 1 হচ্ছে যে এই ফাইন্যান্সের জগতে বিভিন্ন ইনস্ট্রুমেন্টস অফ ইনভেস্টমেন্ট রয়েছে। স্টকস রয়েছে, গোল্ড রয়েছে, ইটিএফস রয়েছে, ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড, আর মিউচুয়াল ফান্ডের তো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তাহলে এত সব কিছু কি আমাদেরকে আদৌ হেল্প করছে, সিম্পলিফাই করছে ইনভেস্টমেন্ট, না কমপ্লেক্স করে দিচ্ছে? এই কোয়েশ্চেনটা আমি আমার ইনভেস্টিং জার্নিতে একদম শুরুতে নিজেকেও করেছিলাম, বাট পরে ব্যাপারটা জেনে আমি বুঝলাম যে নো ওয়ান সাইজ ফিটস অল। মানে একটা সাইজের গেঞ্জি বা জামা কাপড় সবাইকে ফিট হয় না। ফ্রি সাইজ বলে একটা কনসেপ্ট আছে, বাট ইনভেস্টমেন্টে স্পেশালি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ফাইন্যান্সিয়াল গোলস সবারই ডিফারেন্ট। আমরা সবাই একজন ইন্ডিভিজুয়াল, আমাদের ডিফারেন্ট অ্যাসপিরেশনস আছে লাইফে। তো আমাদের ইনভেস্টমেন্ট প্রসেসটাও সবসময় সেম হবে নেসেসারি না। তাই লিকুইড ফান্ড বোঝার আগে একটা ব্রড কনসেপ্ট, সেটা হচ্ছে যে এই মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিতে যেরকম ইকুইটি ফান্ডস রয়েছে, মানে যেই ফান্ডগুলো ডাইরেক্ট শেয়ারসে ইনভেস্ট করে, ডেট ফান্ডস রয়েছে যেগুলো ডাইরেক্ট ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টস, গভর্নমেন্ট বন্ডস, ট্রেজারি বিলস, ডিবেঞ্চার্স এইসবে ইনভেস্ট করে, আর হাইব্রিড ফান্ডস রয়েছে। হাইব্রিড ফান্ড মানে দুটোতে ইনভেস্ট করে। ইন্ডেক্স ফান্ড তো রয়েছে, আর যেটা বলছি আমরা আজকের আলোচনা লিকুইড ফান্ডস, মানে মিউচুয়াল ফান্ডসের এই ক্যাটাগরিতে এই ডেট ফান্ডস পড়ছে, আর ডেট ফান্ডসের নিচে লিকুইড ফান্ডস পড়ছে। তো এই লিকুইড ফান্ডস ডেট ফান্ডসের ক্যাটাগরিতে কেন পড়ছে আমরা ডিসকাস করব খুব শিগগিরই। তার আগে আমরা কনসেপ্ট 2টা বুঝে নেবো আজকের। সেটা হচ্ছে যে একটা কোম্পানি, আমরা জানি প্রাইভেট লিমিটেড থাকে, তার সাইকেলটা খুব ছোটোভাবে শুরু হয়, মানে বিজনেসটা খুব ছোটোভাবে করে, তারপর এক্সপ্যানশন মোডে যায়, ধার নেয়, ব্যাংকের থেকে ধার নেয়, বা ভেঞ্চার ক্যাপিটালিস্ট মানে স্টার্টআপ ফান্ডিংও করে আজকাল বিজনেসেস, তারপরে শেয়ার মার্কেটে নথিভুক্ত হয়, মানে আইপিওর মাধ্যমে লিস্ট হয়। তো একটা কোম্পানির কাছে সবসময় দুটো অপশন আছে টাকা তোলবার, মানে ক্যাপিটাল তোলবার। একটা হচ্ছে নিজের শেয়ার বিক্রি করে পাবলিকের কাছে, মানে একটা পোর্শন, কোম্পানির একটা পোর্শন বিক্রি করে সে টাকা তুলছে, আর আরেকটা হচ্ছে ডেট, মানে ধার নিয়ে টাকা তুলছে। এই ধার ব্যাপারটা আবার সাবজেক্টিভ, কত দিনের ধার নিচ্ছে, কত টাকা ধার নিচ্ছে, আর কত ইন্টারেস্ট পে করছে সেটা ধরুন। তো এই ধার ব্যাপারটা কি কোম্পানি ডাইরেক্ট আমাদের থেকে এসে ধার নেবে? না, একদমই না। কোম্পানি ধার নেবে ইনস্টিটিউশনসের থেকে। ইনস্টিটিউশন কারা? যেরকম মিউচুয়াল ফান্ড হাউসেস, বিভিন্ন আরও ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স রয়েছে, তাদের থেকে। যেরকম আমরা ডিসকাস করলাম এই মিউচুয়াল ফান্ড হাউসেসের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এই ডেট ফান্ডস যে ক্যাটাগরিটা, এই ডেট ফান্ডস, লিকুইড ফান্ডস যে ক্যাটাগরিটা, তারা ইনভেস্ট করছে ফিক্সড ইনস্ট্রুমেন্টসে, মানে যে কোম্পানিরা শেয়ারের বিনিময় নয়, বাট ধারের বিনিময় টাকা তুলছে, মানে ডিবেঞ্চার্স ছাড়ছে, পাবলিকের কাছে টাকা তুলছে, সেই ডিবেঞ্চারগুলোতে মিউচুয়াল ফান্ড হাউসেসরা ইনভেস্ট করে, এবং তার জন্যই এই ডিবেঞ্চার্সের অ্যামাউন্টটা ফিক্সড হয়, খুবই একটা লিমিটেড পার্সেন্টেজ রিটার্ন হয়। আর তার জন্যই এই লিকুইড ফান্ডসগুলো সেফটি ফ্যাক্টরের জন্য এই ডিবেঞ্চার্সে ইনভেস্ট করে, আর আরও যেগুলো বললাম ট্রেজারি বিলস, নন কমার্শিয়াল ডিপোজিটস, আরও ইত্যাদি ইত্যাদি আরও কিছু আছে, সেগুলোই আমরা যাচ্ছি না। আজকের টপিকটা হচ্ছে যে লিকুইড ফান্ডস কি, মানে লিকুইড ফান্ডস কতটা হেল্প করবে আমাদের। তো আমরা একদম সিম্পলেস্ট ভাষায় বুঝবো। লিকুইড ফান্ডস কথাটাই বলে দিচ্ছে লিকুইড। ফাইন্যান্সের লিকুইডিটি ফ্যাক্টরটা কীরকম ভাবে প্লে করে জানেন? সাপোজ আজকে আমি একটা 1 লাখ টাকা ইনভেস্ট করেছি। কোথায় কোথায় ইনভেস্ট করেছি? না, একটা প্রপার্টিতে 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, আর 1 লাখ টাকা আমি শেয়ারসে ইনভেস্ট করেছি, আর 1 লাখ টাকা আমি গোল্ডে ইনভেস্ট করেছি, তো আর 1 লাখ টাকা আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি। তো মোট 4 লাখ টাকা আমি ইনভেস্ট করলাম। এই 4 লাখ টাকার মধ্যে কালকে যদি আমার কিছু এমার্জেন্সি ঘটে, ভগবান না করুক, বাট আমি কোথা থেকে আমার টাকাটা খুব আর্জেন্টলি পেতে পারি, মানে এমার্জেন্সি ঘটেছে অবভিয়াসলি, তখন ইনভেস্টমেন্ট লসে যাচ্ছে না লাভে যাচ্ছে না দেখে আমি চাইবো আমার টাকাটাকে উইথড্র করতে। শেয়ারসের ক্ষেত্রে আমরা জানি যে যদি কালকে বিক্রি করি শেয়ারটা, আমার মিনিমাম 2 দিন লাগবে টাকাটাকে আমার ডিম্যাটে ঢুকতে, মানে আমার ফান্ডসে ঢুকতে।
একটা প্রপার্টির ক্ষেত্রে পুরোপুরি ব্যাপারটা অ্যাপ্লিকেবল না, মানে প্রপার্টি আপনি চাইলে আজ চাইলে কাল বিক্রি হবে সেরকম না। আর হলেও একটা বিশাল বড় প্রসেস আছে, রেজিস্ট্রেশনের প্রসেস আছে, এগ্রিমেন্ট তৈরি করার প্রসেস আছে, আরও ব্যাপার স্যাপার রয়েছে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেই 1 থেকে 2 দিন বা 3 দিন লাগে। আর যদি একটা ব্যাংক এফডি করে থাকতাম তো ব্যাংক এফডিরও একটা লেন্দি প্রসেস আছে। বাট এই লিকুইড ফান্ডস আর এই লিকুইডিটি ফ্যাক্টরটা কিভাবে বুঝবো, যে আমরা এই 4 লাখের মধ্যে সব থেকে আগে যেখান থেকে আমরা টাকাটা আমাদের প্রয়োজনে উইথড্র করতে পারছি সেটাকে আমরা বলবো মোস্ট লিকুইড ইনস্ট্রুমেন্ট। মানে আমরা আজকে সেলার হিসাবে সেল করতে চাইছি আর অপোজিটে বায়ার দাঁড়িয়ে আছে, আমার ইনভেস্টমেন্টটা লিকুইড হয়ে গেল, মানে ক্যাশ ফর্মে পরিণত হলো। শেয়ারের ক্ষেত্রে যেরকম আমরা জানি ইন্ট্রাডে যখন করি আমরা এক্ষুনি কিনে আবার উইদিন 30 সেকেন্ডস উইদিন 1 মিনিট আমরা বিক্রি করে দিতে পারি। কেন কি, সেলার দাঁড়িয়ে আছে, মানে যে দামে আমি সেল করতে চাইছি সেই দামে সেলার পাবো আমরা। তো তার জন্য লিকুইডিটি ফ্যাক্টরটা হাই, তখনই কিনে তখনই বিক্রি করে দেওয়া হয়। বাট গোল্ডের ক্ষেত্রে, প্রপার্টির ক্ষেত্রে বা এফডির ক্ষেত্রে এটা অত সহজে হয়ে ওঠে না। তার জন্য অল্টারনেটিভ কি, লিকুইড ফান্ডস। মানে আমরা লিকুইড ফান্ডে সাপোজ আজ ইনভেস্ট করলাম, আমাদের 2 দিন পরে টাকাটা এমার্জেন্সির জন্য দরকার পড়লো, বা আমরা সাপোজ এমার্জেন্সি কেন, আমরা মনে করলাম যে শেয়ার মার্কেটটা অনেকটা কারেক্ট করেছে, আমরা সেই টাকাটা লিকুইড ফান্ডস থেকে তুলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো, ভালো অপরচুনিটি পেয়েছি বলে। তখন লিকুইড ফান্ডসটাকে খুব ইজিলি আপনি ক্যাশ ফর্মে নিয়ে আসতে পারবেন। ফান্ডসটাকে সেল করলে 1 থেকে 2 দিনের মাথায় আপনার টাকাটা ক্যাশ ফর্মে চলে আসবে এবং আপনি শেয়ারে ইনভেস্ট করতে পারবেন। বাট এফডির ক্ষেত্রে প্রসেসটা সবসময় এত ইজি হয়ে দাঁড়ায় না। আজকাল অনলাইন প্রসেসের থ্রু হলে অনেক ইজি হয়ে গেছে, বাট আগে এই প্রসেসটা আরও টাইম টেকিং ছিল। তাহলে এখানে আপনার কোয়েশ্চেন আসতে পারে যে লিকুইড ফান্ড আর এফডির মধ্যে তাহলে পার্থক্যটা কি। এখানে বুঝতে হবে যে এফডি আমাদের একটা রাফলি 6 to 7% রিটার্ন দেয়, বাট এফডির একটা ফিক্সড পিরিয়ড থাকে, মানে টাকাটা লক ইন পিরিয়ডে চলে যায়। আপনি 1 বছরের এফডি করছেন তো 1 বছরের জন্য টাকাটা লক হয়ে যাচ্ছে, 3 বছরের করছেন 3 বছরের জন্য লক হয়ে যাচ্ছে। এই টাকাটাকে আপনি যদি সময়ের আগে ভাঙতে চান, এফডিটাকে ব্রেক করে টাকাটাকে ক্যাশ ফর্মে আনতে চান, আপনার একটা পেনাল্টি চার্জ হয়, একটা প্রসেসিং ফি চার্জ হয়, যেটা আপনার ম্যাচুরিটির আগেই চার্জ করে, ম্যাচুরিটি হলে সেটা চার্জ করবে না। বাট লিকুইড ফান্ডসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই চার্জটা 7 দিন মতন, মানে আজকে আপনি যদি ইনভেস্ট করেন নেক্সট 7 দিনের জন্য আপনার একটা এক্সিট লোড চার্জ করবে, উইচ ইজ রাফলি 0.2 to 0.3, এবং 7 দিন পরে এই এক্সিট লোডটা আপনার চার্জ করছে না লিকুইড ফান্ডসে। আপনার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে তানভীর লিকুইড ফান্ডস আর এফডিজ এর মধ্যে খুব একটা তফাৎ নেই, যেটা বোঝা গেল যে চার্জটা কাটে না আর আরেকটাকে চার্জটা কাটে, বাট রিটার্ন অনুযায়ী দুটো অলমোস্ট সেম। তাহলে রিস্কের দিক থেকে কি সেম? না, রিস্কের দিক থেকে একটু ডিফারেন্ট, সেটা আমরা পরে কভার করব। বাট লিকুইড ফান্ডসে কেন ইনভেস্ট করবো, শেয়ারসে ডাইরেক্ট কেন করে দেবো না? আমরা জানি মার্কেট যদি লং টার্ম পার্সপেক্টিভে আমরা ভাবি 3 ইয়ার্স 5 ইয়ার্স 10 ইয়ার্স, তাহলে মার্কেট তো উপরে যাবে, সেই টাকাটা তো আমরা ইনভেস্ট করেই দিতে পারি আমাদের সারপ্লাস অ্যামাউন্টটা। এখানে বুঝতে হবে যে আমাদের যে সারপ্লাস অ্যামাউন্টটা আছে, নট নেসেসারি সবসময় আপনি 5 বছর বা 10 বছর বা এনিথিং আপনি ফেলে রাখতে পারবেন। মানে সব টাকা তো এই ভেবে আমরা লং টার্ম ভাবি না যে 10 বছর ফেলে রাখবো, কিছু টাকা আমাদের 1 ইয়ার টাইম ফ্রেমে, 2 ইয়ার টাইম ফ্রেমে বা 6 মান্থ টাইম ফ্রেমেও দরকার হতে পারে। তো এই টাকাটা আমরা অবভিয়াসলি শেয়ারে ইনভেস্ট করবো না লামসাম। কেন করবো না? বিকজ মার্কেট কন্ডিশন সবসময় আইডিয়াল হয় না লামসাম করার জন্য। তাহলে কি আমি লামসাম করতে বারণ করছি? না, আমরা দুভাবে ইনভেস্ট করি, এসআইপি ফরম্যাট নাহলে লামসাম। এবার এসআইপি যেটা হচ্ছে আপনার মান্থলি ইনকামের একটা ছোট পোর্শন ইনভেস্ট হচ্ছে প্রত্যেক মাসে, সেটা একটা দিক। বাট এই লামসাম অ্যামাউন্টটা আমাদের যদি 6 মাস বা 8 মাস বা 1 বছর টাইম ফ্রেমে দরকার হয়, সেটা আমরা শেয়ারসে ইনভেস্ট করবো না, বিকজ টাইম ফ্রেমটা আমার হাতে নেই। এই যে শেয়ার সবসময় লঙ্গার টাইম ফ্রেমে ওপর দিকে থাকে, এটা তখন প্লে আউট করে যখন আপনি ইনভেস্টমেন্টটাকে সময় দিচ্ছেন। এই সময়টা যদি আপনি না দিতে পারেন, মার্কেট কন্ডিশন না বুঝে আমরা কখনোই এনি প্রাইসে লামসাম ইনভেস্টমেন্ট করে উঠতে পারি না। তার জন্য আমরা কি করি না, আমরা অল্টারনেটিভে যাই লিকুইড ফান্ডসে। লিকুইড ফান্ডসের উদ্দেশ্য হলো যে ইনভেস্টমেন্ট না, আমরা টেম্পোরারিলি টাকাটাকে পার্ক করে দিচ্ছি লিকুইড ফান্ডসে, এবং যতদিন না সুযোগ পাচ্ছি না, সাপোজ মার্কেট পড়েছে বাট আপনার মনে হচ্ছে ইনভেস্টমেন্টের খুব একটা সুযোগ হয়ে ওঠেনি, খুব একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনস পাওয়া যাচ্ছে না, মানে কোনো শেয়ার খুব একটা ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে না, তা আপনি আপনার টাকাটা লিকুইড ফান্ডসে ফেলে রাখতে পারেন। আবার একদিন আপনার মনে হলো যে একটা ভালো অপরচুনিটি পেয়েছেন আপনি লামসাম করার জন্য, কোনো একটা শেয়ার খুঁজে পেয়েছেন, তো তখন আপনি এই লিকুইড ফান্ডসের টাকাটাকে ভেঙে শেয়ারসে ইনভেস্ট করতে পারবেন। এবং আমাদের যে মেজরিটি এক্সপিরিয়েন্সড ইনভেস্টিং কমিউনিটি আছে, মানে ইনভেস্টার্স যারা রয়েছেন, তারা কিন্তু সব সময় সব প্রাইস লেভেলে ইনভেস্ট করেন না, তাদের স্ট্র্যাটেজি রয়েছে।
তাদের বেসিক রুলস রয়েছে যেটার পরিপ্রেক্ষিতে তারা ইনভেস্ট করেন, এবং চেকলিস্ট তো ডেফিনেটলি ফলোই করেন। তো এই চেকলিস্টটা যতদিন না ফুলফিল করে উঠছে না এবং তারা একটা ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুঁজে পাচ্ছেন না, ততদিন তারা এই লিকুইড ফান্ডসে টাকাটাকে ফেলে রাখে বা ক্যাশ হিসাবে তাদের কাছে রেখে দেয়। এবার ক্যাশ ফরম্যাটের প্রবলেম তো আমরা জানি যে ক্যাশ হিসাবে যদি ফেলে রাখি তাহলে ইনফ্লেশনের থেকে আবার আমাদের চোট খেতে হবে। তার জন্য আমাদের 4-5% বা 6% যাই হোক এই রিটার্নটা ভ্যারি করে। লিকুইড ফান্ডসে সুইচ করলে এই অপরচুনিটি কস্টটা মিস হবে না। সে যতদিন থাকুক, আপনার ফান্ড 3 মাসের জন্য এঙ্গেজ থাকুক বা 6 মাস বা 12 মাস, মনে রাখবেন আপনি লিকুইড ফান্ডসে 12 মাস কি আপনি 12 বছরে ইনভেস্ট করতে পারবেন। যে একটা লিকুইড ফান্ডের উদ্দেশ্য হলো 91 ডেজের বেশি কোনো বন্ড বা কোনো ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে রাখে না। মানে সাপোজ টাকাটা কোনো একটা কোম্পানির বন্ডে বা ডিবেঞ্চারে ইনভেস্ট করা হয়েছিল, তো এই ডিবেঞ্চারের বা বন্ডের ম্যাচুরিটি পিরিয়ডটা 91 ডেজই হবে ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু একটা লিকুইড ফান্ড হাউস সেই বন্ডে বা ডিবেঞ্চারে ইনভেস্ট করবেন না। সেই বন্ড বা ডিবেঞ্চারটা যখন ম্যাচিওর করে যাবে তখন সেই ফান্ড হাউসটা, আপনি যেই ফান্ড হাউসে লিকুইড ফান্ডসের থ্রু দিয়ে ইনভেস্ট করেছেন, সেই ফান্ড হাউসটা অন্য কোনো কোম্পানির বা অন্য কোনো গভর্নমেন্ট ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট মানে বন্ড বা ট্রেজারি বিলে ইনভেস্ট করবে। বাট আপনি আপনার লিকুইড ফান্ডসের ইনভেস্টমেন্টটা 12 মাস কেন 12 বছরও হোল্ড করতে পারবেন। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হলো যে কখন এবং কোন সময় লিকুইড ফান্ডে সুইচ করা উচিত। নট নেসেসারিলি আপনার একটা পোর্টফোলিওর 100 টাকার যদি আপনার পোর্টফোলিও হয় সেটা 30% লিকুইড ফান্ডে ইনভেস্ট করতে হবে বা কোনো ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে হবে তা না। বাট মার্কেট কন্ডিশন অনুযায়ী একটা অ্যাক্টিভ ইনভেস্টর কি করতে পারে, একটা সময়ের জন্য যখন মার্কেট কন্ডিশন সুটেবল না তখন সে লিকুইড ফান্ডে সুইচ করতে পারে। এতটা আলোচনার পরে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে তাহলে তানভীর, লিকুইড ফান্ড ব্যাপারটা কি এতটাই ভালো, মানে কোনো রিস্ক নেই কি? আছে। এফডি আর লিকুইড ফান্ডসের মধ্যে একটা পার্থক্য যেটা আপনার জানা দরকার আছে, সেটা হচ্ছে একটা এফডি যখন আমরা করি সেটা গভর্নমেন্ট ব্যাকড, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা ওটা ব্যাকড। মানে আজকে যদি একটা ব্যাঙ্ক কোনো উঠে যায় বা ব্যাঙ্করাপ্ট হয়ে যায়, আপনি একটা লিমিটেড সেফটি পাচ্ছেন। সে রাফলি যেটা আমার মনে আছে যে 5 লাখ মতন আপনি একটা সেফটি পাচ্ছেন আরবিআই এর থ্রু থেকে। বাট এই লিকুইড ফান্ড হাউসরা যেসব বন্ডস বা ডিবেঞ্চারে, মানে যেই কোম্পানির বন্ড বা ডিবেঞ্চারে ইনভেস্ট করছে, এটা কি পুরোপুরি রিস্ক ফ্রি? না। কেন না আমি বোঝাচ্ছি। ম্যাচিওর্ড কোম্পানিজ রয়েছে, হিন্দুস্তান ইউনিলিভার, ইনফোসিস, উইপ্রো, এই ধরনের কোম্পানি রয়েছে। এরা যদি আজকে একটা বন্ড ইস্যু করে, মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা তোলে মার্কেট থেকে, তো সেটার রেটিংটা, মানে ক্রেডিট রেটিং এজেন্সিস দ্বারা রেটিংস পায় এইসব বন্ডগুলো, তো তার ক্রেডিট রেটিংটা AAA হতে পারে, AA হতে পারে বা A+ হতে পারে, মানে A ক্যাটাগরি রেটিং হতে পারে, যেটা বলছে যে এই বন্ডগুলোর টাকাটা যেটা নিয়েছে কোম্পানি সেটা শোধ করে দেওয়ার ম্যাক্সিমাম চান্সেস রয়েছে, মানে অ্যাটলিস্ট ডিফল্ট করবে না, লোনটা না শোধ করে উঠতে পারবে না। বাট অ্যাট দি সেম টাইম একটা ইমম্যাচিওর্ড কোম্পানি যেটা নতুন নতুন ব্যবসা করছে বা তার ফান্ডামেন্টালস খারাপ, সাপোজ একটা কোম্পানি যে ব্যবসা করে উঠতে পারছে না বাট তার খুব লোনস দরকার, মানে ক্যাপিটাল দরকার, তার জন্য সে ডিবেঞ্চার্স ইস্যু করছে, তার কিন্তু গ্যারেন্টিটা কম বা সিওরিটিটা কম, যে সে লোনটা শোধ করে উঠতে পারবে। সেই অর্থে কি হয়, রেটিংটা কম থাকে, AAA রেটিং হয় না, B রেটিং হয় বা C রেটিং হয়। বাট ফান্ড হাউসেসরা এক্সট্রা রিটার্ন যেহেতু পাচ্ছে, মানে এক্সট্রা ইন্টারেস্ট যেহেতু পাচ্ছে, সেই সব বন্ডে বা ডিবেঞ্চারে ইনভেস্ট করে থাকে। তো এই রিস্ক ফ্যাক্টরটা তখন কাজ করে যখন এই ফান্ড হাউসেসগুলো AAA রেটেড কোম্পানিজ বা A রেটেড ক্যাটাগরির কোম্পানির বন্ডস বা ডিবেঞ্চারে না ইস্যু করে, যে ছোট কোম্পানি বা ইমম্যাচিওর্ড বা ফান্ডামেন্টালি উইক কোম্পানি যারা বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করেছে তাদের এই ইস্যুতে অ্যাপ্লাই করে থাকে। তখন রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যায় যে যদি কোম্পানিটা লোন নিয়ে ব্যবসা নাই করে উঠতে পারে তাহলে লোনটা কিভাবে শোধ করবে, যতই আপনার ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট হোক না কেন, তখন এই রিস্কটা রয়ে যায়। বাট ম্যাক্সিমাম ফান্ডগুলো যেগুলো ইনভেস্ট করে সেগুলো AAA বা A রেটেড ক্যাটাগরিজেই করে। আমরা এবার একটা লাইভ কেস স্টাডি নিয়ে দেখে নেবো যে একটা লিকুইড ফান্ডে ইনভেস্ট কিভাবে করব। মানে শেয়ারের জন্য একটা সিলেকশন প্রসেস থাকে, কোম্পানি চেক, ম্যানেজমেন্ট চেক, ফান্ডামেন্টালস চেক, এইসব বিজনেস ইন্ডাস্ট্রি চেক, এইসব চেক করার পর তারপর আমরা ইনভেস্ট করি। লিকুইড ফান্ডের ক্ষেত্রে অত কিছু না, বাট আমাদের কিছু প্যারামিটার্স থাকে, যেরকম বললাম ক্রেডিট রেটিংস, তারপরে কোন ব্র্যান্ড নেম, যে কোন ফান্ড হাউসের থ্রু দিয়ে আপনি ইনভেস্ট করছেন, সেই সব কীভাবে করতে হয় আমরা একবার দেখে নিতে চলেছি। একটা লিকুইড ফান্ড সিলেক্ট করার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করব, সেটার মাধ্যমে আমরা একটা ছোট্ট অ্যানালিসিস করব। ওয়েবসাইটটার নাম হচ্ছে ভ্যালু রিসার্চ। আমি ভ্যালু রিসার্চ ক্লিক করছি এবং ফার্স্ট যে লিঙ্কটা আমাকে শো করছে সার্চ করার পর ওটাকে ক্লিক করব।
ভ্যালু রিসার্চের ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে আপনার একটা নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এবং আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, তো আমি ডাইরেক্ট ফান্ডসে যাব। ফান্ডস অপশনটা ক্লিক করলে আমাদের গো টু ফান্ড স্ক্রিনার, মানে বিভিন্ন ধরনের ফান্ড আছে, যেরকম ইকুইটি ফান্ডস, হাইব্রিড ফান্ডস, তাদের মধ্যে আমি এখন লিকুইড ফান্ড যেহেতু সিলেক্ট করবো, তো আমাকে একটা স্ক্রিনিং প্রসেসের মাধ্যমে যেতে হবে। আমি ক্লিক করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েক হাজার ফান্ড আছে। তো অত কমপ্লিকেসিতে না গিয়ে একদম সিম্পলভাবে আমরা ওপর থেকে সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করব ক্যাটেগরি। আমরা ক্যাটেগরিতে দেখতে পাচ্ছি এখানে ইকুইটিতে ব্লু টিক দেওয়া আছে, সেটাকে আমরা ক্যান্সেল করে দিয়ে আমরা লিকুইড ফান্ড সিলেক্ট করব। আমরা এখানে ডেটের সেকশনে লিকুইড ফান্ড অপশানটা পাচ্ছি, এই লিকুইড ফান্ডটাকে সিলেক্ট করলাম এবং নেক্সট অপশানে তারপর চলে যাব। এখানে কি শো করছে না, ফান্ড টাইপ ওপেন এন্ডেড না ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেড মানে হচ্ছে আমরা বছরে যে কোনো মুহূর্তে এই ফান্ডে ইনভেস্ট করতে পারি, আর ক্লোজ এন্ডেড হলে একটা নির্দিষ্ট সময়ের জন্যই আমরা এই ফান্ডে ইনভেস্ট করতে পারবো। তো আমরা ওপেন এন্ডেড সিলেক্ট করছি, ক্লোজ এন্ডেডটাকে কাট করে দিলাম এবং ফান্ড টাইপটাকে আমরা ডাইরেক্ট প্ল্যান রাখছি। কোনো ব্রোকারের মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে আমরা কিনছি না, আমরা ডাইরেক্ট প্ল্যান কিনছি। এবং রেটিং যেটা আগে আমরা বললাম, ডিসকাস করলাম, সেটা একদম সেফটি কোয়ালিটিটা মেনটেন করার জন্য সেফটি ফ্যাক্টরটা আমরা 5 স্টার ক্যাটাগরিটা সিলেক্ট করব। এই সব কিছু সিলেক্ট করার পর আমরা এখানে আপডেট ফান্ড লিস্ট অপশানটাকে ক্লিক করব। আপডেট ফান্ড লিস্ট অপশানটাকে ক্লিক করাতে আমাদের কাছে মাত্র 4টে ফান্ড হাউসের নাম শো করছে। একটা হচ্ছে এডেলওয়াইজ লিকুইড ফান্ড ডাইরেক্ট, একটা হচ্ছে আইডিবিআই, একটা হচ্ছে মাহিন্দ্রা ম্যানুলাইফ, আর একটা কোয়ান্ট লিকুইড ফান্ড। এই 4টেরই আমরা দেখতে পাচ্ছি রেটিংটা কিন্তু 5 স্টার, এবং এটার সম্পর্কে আরও ফার্দার রিসার্চ করার জন্য আমরা এটাকে ক্লিক করতে পারি। সাপোজ এডেলওয়াইজটাকে আমরা ওপেন করলাম, আমাদের এখানে এডেলওয়াইজের লিকুইড ফান্ড ডাইরেক্ট প্ল্যান অপশনটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা দেখতে পারবো লাস্ট 5 ইয়ার্সের, 1 ইয়ারের এবং 1 মান্থের রিটার্নটা। তার সাথে সাথে পিয়ার কম্প্যারিজন আছে, আরও ফান্ড আদিত্য বিড়লা সান লাইফ আছে, নিপ্পন ইন্ডিয়া আছে, এরা সেম ক্যাটাগরি ফান্ড কীরকম পারফর্ম করেছে সেটা শো করছে। এখানে আপনার রিটার্নসে দেখতে পারবেন মোর অর লেস সেম রিটার্ন শো করছে, খুব একটা ডিফারেন্স নেই। এবং কোন কোন ডিবেঞ্চার্সে বা ট্রেজারি বিলসে, যেগুলো আমি বারে বারে ভিডিওতে আলোচনা করছিলাম, সাপোজ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা ট্রেজারি বিলে ইনভেস্ট করেছে, তারপর একটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কমার্শিয়াল পেপার ইনভেস্ট করেছে। এইগুলো হচ্ছে এই ফান্ড হাউসটার হোল্ডিংস, মানে যেসব ডিবেঞ্চার্স আর বন্ডসে ইনভেস্ট করেছে এই ফান্ড হাউসটা, সেটা এখানে শো করছে আমাদেরকে। এইভাবে আমরা রিসার্চ করে নিতে পারবো, এবং রিসার্চ করার পর আপনি আপনার ব্রোকারের অ্যাপের মাধ্যমে লিকুইড ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। সেটা জিরোধা কয়েন হতে পারে বা গ্রো হতে পারে। আমার ক্ষেত্রে আমি অ্যাক্সিস ডাইরেক্ট ইউজ করেছি। আপনারা এখন একটা স্ক্রিন রেকর্ডিং দেখতে পাচ্ছেন যে আমি অ্যাক্সিস ডাইরেক্ট আমার অ্যাকাউন্টটা ওপেন করে মিউচুয়াল ফান্ড সেকশনে গিয়ে একটা লিকুইড ফান্ড পারচেস করছি, এবং প্লেস অর্ডারে গিয়ে আমি ডাইরেক্ট ফান্ড হাউসটার নাম সিলেক্ট করব। প্রথমে এক্সাম্পলের জন্য আমি ফ্র্যাঙ্কলিন টেম্পলেটন অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ডটাকে সিলেক্ট করলাম, আর এটাকে আমি লিকুইড ফান্ডসে গিয়ে অপশানটাকে চেঞ্জ করলাম। লিকুইড ফান্ডস ক্লিক করার পর আমার কাছে যে অপশানটা শো করছে আমি সেটাকে ক্লিক করছি, এবং পারচেজ অপশানটা ক্লিক করে আমাকে এখানে শো করছে যে মিনিমাম 5000 রুপি আমাকে ইনভেস্ট করতে হবে এই ফান্ডে, মানে এটা মিনিমাম থ্রেশহোল্ড এই ফান্ডে ইনভেস্ট করার জন্য। আমি 5000 সিলেক্ট করে আমার অর্ডারটাকে প্লেস করে দিলাম। এবং পারচেজটা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এনএভিটা চলছে। আমি সেই এনএভিতে ইনভেস্ট করলাম 5000 রুপিস, আর আমাকে এখন আমার অর্ডার সামারি শো করছে। এখানে ইন্টারনাল অর্ডার রেফারেন্স নাম্বার আছে, আমার নাম রয়েছে, এবং কটা ইউনিট আমি কিনেছি সেটা শো করছে। এইভাবে আপনারা নিজেরা রিসার্চ করে লিকুইড ফান্ড সম্পর্কে ভ্যালু রিসার্চ ওয়েবসাইট থেকে সিলেক্ট করে আপনারা ব্রোকারের মাধ্যমে একটা লিকুইড ফান্ড কিনতে পারেন। আজকের জন্য ভিডিওটা আমরা এতটাই রাখছি। দিস ইজ তানভীর সাইনিং অফ। বাই বাই।